ওভাবে দরজা ধাক্কাস না তুর্য, কোনো লাভ হবে না। ওর ঘুম খুব গভীর। আমার কাছে এক্সট্রা কি আছে, ওয়েট কর, এনে দিচ্ছি। বলেই মাহিন নিজের রুমে গেল চাবি আনতে। এক্সট্রা কি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করল তুর্য। অতঃপর আগের ন্যায় আবারও তা লক করে দিয়ে রুমের চারিদিক দেখতে লাগলো। এর আগে সে কয়েকবার মাত্র এসেছে এ বাড়িতে, তবে মীরার রুমে কখনো আসা হয়নি। না, রুমটা অগোছালো নয়, বেশ সুন্দর পরিপাটি, কিন্তু তার রুমের তুলনায় বেশ ছোট। রুমে খুব একটা বেশি জিনিসপত্র নেই। একটা মাঝারি সাইজের বেড, টেবিল, চেয়ার। টেবিলের উপর একাধিক খাতাপত্র সাজানো। তার পাশেই রয়েছে একটা ছোট্ট বুকশেলফ, সেখানে থরে থরে সাজানো বিভিন্ন ধরনের গল্পের বই। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা খুব বেশি বই পড়ুয়া। তুর্য নজর ঘোরালে দেখতে পায় বেডের অন্য পাশে একটা কাবার্ড। সবশেষে ওটার ওপর নজর পড়ে, তা হলো ড্রেসিং টেবিল। সেখানে সাজানো মেয়েটার নানা রকম কসমেটিক্স, আর তার সামনেই রাখা একটা ছোট্ট টুল। এই বাড়ির প্রত্যেকটা রুমের তুলনায় ছোট রুম এটাই। হয়তো মেয়েটার পছন্দের রুম এটা, তবে তুর্যরও বেশ লাগছে ছিমছাম রুমটা। বিছানার একপাশে গুটিসুটি মেরে বেঘরে ঘুমাচ্ছে মীরা। তার পরনে প্লাজো ও টি শার্ট, তবে সেগুলো একটাও ঠিক জায়গায় নেই। প্লাজোর একটা পা উঠে পড়েছে হাঁটুর ওপরে, আর টি শার্টটা অধিক ঢিলেঢালা হওয়ার কারণে উঠে গেছে গলার অনেকটা ওপরে, যার ফলস্বরূপ তার মেদহীন ফর্সা পেটটা দৃশ্যমান। সেদিকে নজর যেতেই মৃদু কেঁপে ওঠে তুর্য। একসঙ্গে ৩-৪টে ঢোক গেলে, অতঃপর বড় বড় পা ফেলে মীরার একদম কাছে গিয়ে সব কিছু টেনে টুনে আগের ন্যায় ঠিক করে দেয়। চলে আসতে নিলে পদজোড়া থেমে যায়। ধক করে ওঠে তার হৃৎপিণ্ড মীরার ঘুমন্ত মুখবিবদ দেখে। অখিজোড়া ফোলা, দু গালে রয়েছে জলস্রোতের একাধিক ধারা। তুর্যের বুঝতে বাকি থাকে না কয়েক ঘন্টা আগে একখানে হাজারো তরঙ্গের সাথে ভিড় করেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে তুর্য, অতঃপর সন্তর্পণে তার দুহাত দিয়ে মেয়েটার মুখবিবর আঁচলে ভরে নিয়ে বলে, সরি। অতঃপর সযত্নে দুটি গাল মুছে দিয়ে মীরার পায়ের কাছে থাকা কম্বলটা বিছিয়ে দেয় মেয়েটার শরীরে। এখন আর ঠান্ডা নেই বললেই চলে, কোনো রকম কম্বল ছাড়াই থাকা যায়। তবুও তুর্যের মনে হলো মেয়েটার ঠান্ডা লাগছে। তুর্যের মনে হতে লাগলো নিজেকে কেমন রিল্যাক্স লাগছে। অনায়াসে সে পারফেক্টভাবে নিঃশ্বাস নিতে পারছে। বুকের ভেতর হওয়া নাম না জানা ব্যথাটা কমে গেছে। হার্ট স্পেশালিস্ট তুর্য চৌধুরীর কাছে এই ব্যথা একদমই অজানা। উঠে দাঁড়ালো তুর্য। এখন সে একটা শান্তির ঘুম দেবে, নতুবা মাথার মধ্যে ঝিমঝিম করা অস্বস্তি ভাবটা কাটবে না। কিন্তু কি করে কি? রুমে তো কোনো সোফাই নেই। আচানক চোখ কপালে উঠে যায় তুর্যের। হোয়াট দ্য, আমি ঘুমোবো কোথায়? হঠাৎই তার মনে পড়ে গেল মীরাকে বলা তারই কথা। আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। এই ঘরের কোন কোনায় থাকবে সেটা তোমার ব্যাপার, আমার বেডের কাছে না দেখলেই হলো। আর চোখে মীরাকে একবার দেখে নিল তুর্য। অতঃপর গায়ে জড়ানো টি শার্টটা খুলে খাটের অন্য পাশে মীরার থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। আবেগে আঁখিজোড়া বন্ধ হয়ে গেল তুর্যের। টাওয়ালের মতো মাতাল করা গন্ধটা তার নাকের চারপাশে ঘুরঘুর করছে বারংবার। বালিশে মুখ ডুবিয়ে দিল সে। অতঃপর কয়েকটা বড় বড় শ্বাস টেনে ঘুমের দেশে পাড়ি দিল। ফ্ল্যাশব্যাক এন্ড। সকাল সকাল শান্তি চৌধুরী ছোট ছেলের রুমে সামনে এসে দেখেন দরজা হাঁ করে খোলা। ভেতরে গিয়ে দেখেন ছেলে রুমে নেই। তিনি ভাবলেন ছেলে হয়তো ওয়াশরুমে আছে, তাহলে একটু বসাই যাক। কিন্তু যেই ভাবা সেই কাজ। ওভাবে বসেই 15 মিনিট পার হয়ে গেল, তবে ছেলের টিকি পর্যন্ত দেখা মিলছে না।
অধৈর্য হয়ে তিনি হাঁক ছাড়লেন। তুর্য বেটা, তুমি কি ওয়াশরুমে? না, কোনো রকম সারা শব্দ নেই। তাই তিনি বাধ্য হয়ে সেখান থেকে চলে এলেন। বুসরা, বুসরা। কিছু হয়েছে মম? সকাল সকাল এভাবে ডাকছো যে? তোমার ছোট ভাইয়া কি গত রাতে বাড়ি ফেরেনি? কেন বলো তো? রুমে দেখলাম নেই। কোথায় গেল এই সাত সকালে? থাকলে তো দেখবে সে তার শালা উপস সম্বন্ধীর বাড়ি আছে এখন। আমাকে এইমাত্র ফোনে জানালো। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি গেল, তাও নাকি খালি হাতে। শেষের কথাগুলো বেশ আফসোসের সুরেই বলল তুহিন। তুর্য মীরাদের বাড়ির আছে শুনে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে শান্তি চৌধুরীর। তিনি ছেলেকে কিভাবে বোঝাবেন? ওই বোবা মেয়ে তার যোগ্য নয়। চৌধুরী ভিলায় সে একদম বেমানান। তিনি ভেবেছিলেন মীরা চলে যাওয়ার ব্যাপারটা কাজে লাগবে না, কিন্তু না, ছেলে তো বউ ছাড়া এক মুহূর্ত কাটাতে পারছে না। রাগে গজগজ করতে করতে তিনি নিজের রুমের দিকে হাঁটা ধরেন। বান ছাদল বুসরা। আরে মম, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? খাবে না? এ কি ভাইয়া, আপনি তো দেখছি কিছুই খাচ্ছেন না, বলেই মিলি তুর্যের প্লেটে আবারও খাবার ভরিয়ে দেয়। আর তা তৃপ্তির সঙ্গে চেয়ে দেখছেন আহাদ সাহেব। বোনের অনুপস্থিতিতে ওনার ছোট্ট মিলি সব কিছু সামলে নিচ্ছে ভেবেই হাসি ফুটে ওঠে মুখে। আজ আহাদ সাহেবের একমাত্র বোনের কথা খুব মনে পড়ছে। ওনার বোনটা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো সব কিছু অন্যরকম হতো। মিলির জায়গায় ওনার বোন থাকতেন আর একমাত্র জামাইকে নিজে হাতে সযত্নে খাওয়াতেন। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেললেন আহাদ সাহেব। তুর্য, ঘাড়ে কিভাবে ব্যথা পেলি? কি অবস্থা? দেখি দেখি। মাহির তড়িঘড়ি দেখতে গেল। তুর্যর কথায় অপ্রস্তুত হয়ে যক্ষা রোগীর ন্যায় কাশতে থাকে। মানুষরূপী মেনি বিড়ালে কামড় দিয়েছে, সমস্যা নেই, সেরে যাবে। আর চোখে মীরাকে একবার দেখে নিয়ে তুর্য উত্তর দেয়। তুর্যের এহান্য কথায় আহাদ সাহেব অপ্রস্তুত হয়ে যান, তবে সেটা প্রকাশ করলেন না। তিনি নিজের মতো করে খেতে থাকলেন। আর মিলি তো পারে না টেবিলের নিচে গিয়ে বসে। এদিকে মীরা নিজের কাণ্ডের কথা মনে করে নজর এদিক সেদিক করতে থাকে। সে লজ্জার সাথে সাথে ভীষণ অনুতপ্ত। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তুর্য মীরার উদ্দেশ্যে বলে, বিকেলে তৈরি থাকবে। হসপিটাল থেকে এখানে এসে তোমাকে একসাথে নিয়ে বাড়ি ফিরব। নিমেষে মীরার লজ্জারাঙা মুখখানা অন্ধকারে ঢেকে যায়। সে ভেবেই ছলছল নয়নে ভাইয়ার দিকে তাকায়। মাহির বুঝতে পারে তার কলিজার টুকরোটা আজ যেতে চাইছে না। তাই সে তুর্যকে উদ্দেশ্য করে বলে, তুর্য, ও থাক না দুদিন পর আমি গিয়ে দিয়ে আসব। তার কোনো দরকার নেই, আমার বউকে আমি নিয়ে যেতে পারবো। মাহির বুঝতে পারে বন্ধু তার ওপর রেগে আছে, তাই আর কথা বাড়ালো না। সবাই নিজের মতো করে খাচ্ছে, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভাঙল মীরার জোরে গ্লাস রাখার শব্দে। মীরা তার ভাইয়াকে হাতের ইশারায় কি যেন বোঝালো, অতঃপর উঠে চলে গেল নিজের রুমে। এখানে উপস্থিত সকলে ব্যাপারটা বুঝলেও তুর্য কিছুই বুঝল না। কি বলল ও? আর কিভাবে বুঝলি? দেখ তুর্য, কারোর ইশারা বুঝতে গেলে, স্পেশালি যার কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে সর্বপ্রথম সেই মানুষটাকে বুঝতে হবে। হেই হোয়াইট রোজ, তুমি এখানে কি করছো? ওয়েট, তুমি? টিফিনের ঘন্টা বাজতেই হই হুল্লোড় শুরু হয়ে গেছে চারিদিকে। তবুও মীরার মধ্যে কোনো রকম হেলদোল দেখা যাচ্ছে না। আগের ক্লাসটা না হওয়ার সুবাদে সে একটা গল্পের বই পড়ছিল, আর এখনও পড়েই যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে সেদিকে কোনো হুঁশ নেই তার। সে এখন গল্পের মধ্যেই মজে আছে। 6 বছর আগে সেও এভাবে বান্ধবীদের সাথে হুল্লোড় করে বেড়াতো, কিন্তু এখন সে চুপচাপ, প্রয়োজন ছাড়া নিজের জায়গা ছেড়ে ওঠে না। প্রথম শোকাহত কারণে এভাবে থাকলেও পরবর্তীতে তা অভ্যাসে পরিণত হয়।
মীরা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছে। তার দুই প্রিয় বান্ধবী নাবিলা ও কুসুম বর্তমানে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সেও তো তার বান্ধবীদের সাথেই এখন কলেজে পড়তো, যদি না সেদিন সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা না ঘটত। তবে সে থেমে নেই, একটু পিছিয়ে গেছে মাত্র। তাতে কি, তার মেধা সে একই আছে। তখনও তার সবার প্রথমে নাম উঠত, আর এখনও। মীরারা দুই বান্ধবী প্রতিদিন টিফিন টাইমে মীরার ক্লাসরুমে এসে সেই সময়টুকু আড্ডা দিত। মীরা চুপ করে থাকলেও দুই বান্ধবীর গল্প খুব করে উপভোগ করত। কিন্তু এখন সেটা আর হওয়া সম্ভব নয়। তারা তো সেই কবেই চলে গেছে তাদের নিজের লক্ষ্যের দিকে, মীরার থেকে দু ধাপ এগিয়ে। আর কোনোদিনও তাদের একসাথে আগের মতো আড্ডা দেওয়া হবে না হয়তো। বিকেল 4:10। মীরা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার ভাইয়ার। মাহির তাকে স্কুলে পৌঁছে দিয়ে বোনকে আদর করে তবে অফিস গেছে। আর যাওয়ার আগে বলে গেছে সে আজ ড্রাইভারকে আসতে না করে দিয়েছে, সে নিজে নিতে আসবে। প্রায় 7 মাস পরে দেশে ফিরেছে শুভ। তার মায়ের মতো তার নিজের এই দেশটা অতি প্রিয়, আর প্রিয় হবেই বা না কেন। এই দেশে যে তার বাবার ব্যতীত সকল প্রিয় মানুষগুলো বাস। আজ সে তার এক কাছের বন্ধু দেবব্রত ব্যানার্জির সাথে দেখা করতে যাচ্ছে বসুন্ধরা কফি শপে। এ দেশে আসলেই শুভ এই দেবব্রত নামে ছেলেটার সাথে দেখা করে এবং দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটায়। তাদের প্রথম সাক্ষাৎ হয় হসপিটালে বুশরার জন্মের সময়। শুভর মাকে ওটিতে ঢোকানোর পর সবাই যখন চিন্তায় অস্থির, শুভ তখন করিডোরে এক কোণে দাঁড়িয়ে মনে মনে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিল তার মায়ের সমস্ত কষ্টগুলো যেন দূর হয়ে যায়। সেই উদ্দেশ্যে ছোট শুভ তার মায়ের আর্তনাদ শুনে বুঝেছিল তার মায়ের ভীষণ কষ্ট হচ্ছে। তখন সেই সময় তার সামনে উপস্থিত হয়েছিল গোলুমলু দেবব্রত। দুহাতে তার দুটো চকলেট, একটা সে খাচ্ছিল আর অপরটা হাতে ধরেছিল। হাতে ধরা চকলেটটা দেবব্রত শুভর দিকে এগিয়ে দিয়ে বলেছিল, তুমি আমার বন্ধু হবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছিল সেদিনকার ছোট্ট শুভ। তার মনে হয়েছিল সামনে দাঁড়ানো নির্বোধ ছেলেটাকে একটা ঘুষি মারতে। আবারও ছেলেটা বলতে শুরু করে, আমি দেবব্রত ব্যানার্জি, আমার ভাই হয়েছে, একটু আগেই হয়েছে। জানো, আমার এখন খুব ভালো লাগছে। দেব বেটা, তুমি এখানে কি করছো? দেখি চলো। বলে টেনে নিয়ে চলে গেল একটা লোক দেবব্রতকে। শুভর মনে হলো লোকটা ছেলেটার বাবা হবে হয়তো, ব্যাস এইটুকুই। অতঃপর 15 বছর পরে তানহার জন্মের সময় আবারও তাদের এই হসপিটালে দেখা হয়ে যায়। তবে আগের গোলুমলু দেবব্রত আর নেই, সে এখন হ্যান্ডসাম দেবব্রত। এই হসপিটালে জুনিয়র ডাক্তার হিসেবে জয়েন করেছিল সেই সময়। তখন থেকেই তাদের বন্ধুত্ব। এক মনে গাড়ি ড্রাইভ করছে শুভ। হঠাৎ তার চোখ যায় রাস্তা থেকে বেশ দূরে একটা স্কুলের গেটের সামনে। আরে, ওটা হোয়াইট রোজ না? নিজের মনকে প্রশ্ন করে শুভ। তাড়াহুড়ো করে তার গাড়িটা যথা জায়গায় পার্ক করে। দৌড়ে গেল মীরার কাছে। হেই হোয়াইট রোজ, তুমি এখানে কি করছো? ওয়েট, তুমি এই স্কুলে পড়ো, রাইট? দেখে তো তাই মনে হচ্ছে, আর আমিও তো তাই ভেবেছিলাম, ভ্রুজোড়া কুঁচকে বলে শুভ। কিন্তু বড় ভাইয়া মিথ্যা কেন বলল বলো তো? মীরার অসহ্য লাগছে এই ছেলেটাকে। এই বাঁদরটার জন্য তুর্য তার গায়ে হাত তুলেছিল। ভাবতেই রাগ লাগছে মীরার, তাই সে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকায়। এ কি হোয়াইট রোজ, তুমি এত বিরক্ত হচ্ছ কেন আমাকে দেখে? আমি কি তোমার পর? আমি তোমার নিজের লোক। মীরা শুভর দিকে চোখ ছোট ছোট করে তাকালে সে আমতা আমতা করে বলে, না, আই মিন তোমার তুর্য আমাদের সবার নিজের লোক।
আবারও মীরা অন্যদিকে তাকায়। সে মনে মনে তার ভাইয়াকে বকা দিচ্ছে। এত যে দেরি হচ্ছে সেদিকে তার ভাইয়ার কোনো খেয়ালই নেই। তার ওপর এই অসহ্য লোকটা। প্রচণ্ড বিরক্ত লাগছে তার, যা তার চোখ মুখে ফুটে উঠছে। হোয়াইট রোজ, শোনো না। আর সহ্য করতে পারল না মীরা। তাই বাধ্য হয়ে সে তার ব্যাগ থেকে ফোনটা বের করে কিছু একটা টাইপ করতে থাকে। অতঃপর হয়ে গেলে সে শুভর সামনে ধরে। আর এর সবটা একটু দূর থেকে দাঁড়িয়ে দেখে তুর্য। শুভর প্রত্যেকটা কথা তার কানে এসে বাজছে। রাগে তার মাথা অদৃশ্য আগুনের ন্যায় দাউ দাউ করে জ্বলছে। দ্রুত ওদের কাছে যেতে গিয়ে থেমে যায় সে, মীরার প্রতিক্রিয়া কি হয় তা দেখার জন্য। শুভ অবাক হয়ে ভ্রুজোড়া কুঁচকে মীরার দিকে তাকালে সে তাকে ইশারায় তার সামনে তাক করা ফোনের দিকে তাকাতে বলে। শুভ তার দৃষ্টিজোড়া তার হোয়াইট রোজের দিক থেকে সরিয়ে যেই না ফোনে রাখবে তখনই ফোনটা কেউ একজন টেনে নিল। এহেন কাজটা কে করলো দেখার জন্য শুভ যেই না পাশে তাকালো অমনি তুর্যের মুখখানা দেখতে পেল। এদিকে মীরা ঘন ঘন ঢোক গিলছে আর চোখের পাতা পিটপিট করছে তুর্যকে দেখে। মীরা তুর্যের দিকে তাকানো মাত্র দেখতে পেল লাল লাল চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে সে। দেখে বোঝা যাচ্ছে লোকটা সেদিনের মতো আজও রেগে গেছে। ভয়ে মীরা আরও জড়সড় হয়ে দাঁড়ালো। তুর্য, তুই না হসপিটালে ছিলিস? এখানে কি করছিস? ছিলাম তো। আর এখানে কি করছি মানে? আমার বউ এখানে একা একা দাঁড়িয়ে থাকবে, আমি কাজে ডুবে থাকবো, আর তৃতীয় কোনো ব্যক্তি এসে সেই সুযোগটা নিক? সেটা কি ঠিক তুই বল? আমি হাজবেন্ড হই ওর, সো একটা দায়িত্ব তো আছে আমার। তুই কি বলিস? শেষের কথাগুলো মীরার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে এনে বলে তুর্য। বাই দ্য ওয়ে শুভ, আমার মনে হচ্ছে তুই কোথাও যাবি, তো যা, আমরা আসছি। তুর্য মীরাকে নিয়ে চলে আসে সেখান থেকে। আর একটা হাত এখনও মীরার কোমরে, আর অপর হাতটা মীরার ফোন ধরা। গাড়ির দরজা খুলে মীরাকে বসিয়ে দিয়ে সে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। অতঃপর মীরা শুভকে কি দেখাচ্ছিল সেটা দেখার জন্য সে ফোনটা পাওয়ার বাটন চাপ দেয়। কোনো রকম পাসওয়ার্ড তাতে নেই। আর চোখে মীরাকে একবার দেখে নিল সে। মীরা জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। যে কেউ এই মেয়েটাকে দেখলে বলবে সে এখন এই জগতেই নেই। ফোনে লকটা খোলা মাত্র সে দেখতে পেল সেখানে লেখা আছে, দেখুন, আপনি আমায় এই ধরনের নামে ডাকবেন না। আর আমার ভীষণ বিরক্ত লাগছে এতে। আর আমি বুশরার ছোট ভাইয়ার বিবাহিত স্ত্রী, সম্পর্কে আপনার থেকে বড়, সো আমাকে যদি ভাবি ডাকেন তাহলে খুশি হব। লেখাটা পড়ে অবাকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তুর্য। মীরা যে শুভকে এসব লিখে দেখাবে তা সে কল্পনাতেও ভাবতে পারেনি। 1 সপ্তাহ বলে আজ 3 সপ্তাহ হয়ে গেল। তবে তুর্য মীরার যে রিসেপশন পার্টি রাখবেন বলে মনে করেছিলেন জাহিদ চৌধুরী, সেটা এখনও হয়ে ওঠেনি। তাদের বিজনেসে কিছু সমস্যা দেখা দেওয়ার ফলে। সমস্যাটা বেশ জটিল হওয়ার কারণে জাহিদ চৌধুরী ওনার বড় ছেলে খুবই ব্যস্ত ছিলেন। তার সাথে শুভ কম ব্যস্ত ছিল না। মামার ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে। আর সে এখানে উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? শত ব্যস্ততার মধ্যে থেকেও শুভ তার হোয়াইট রোজের সাথে বন্ধুত্ব করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। তবে সে ব্যর্থ। তার ধারণা হোয়াইট রোজ তাকে খারাপ ছেলে ভাবে, নতুবা কেন তার সাথে কথা বলে না। নিজের থেকেও কথা বলতে যায় শুভ, তবুও মেয়েটা তার কথার উত্তর দেয় না। তবে সিরিয়াস কোনো প্রশ্ন করলে মাথা নাড়িয়ে উত্তর দেয় হ্যাঁ কিংবা নাতে। এতে নারাজ শুভ। কাউকে বলতেও পারে না হোয়াইট রোজের বিহেভিয়ার সম্পর্কে। সে নিজে থেকে বুঝে নিয়েছে তার হোয়াইট রোজ তুর্যের বাধ্য বউ। তাই তো তার সামনে মুখ দিয়ে কোনো উচ্চারণ করে না। আজ সকাল সকাল জাহিদ চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে সবার উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে 2 সপ্তাহ আগে যে রিসেপশন পার্টির হওয়ার কথা ছিল সেটা কাল হবে। সবাইকে কার্ড দেওয়া শেষ। আর এও জানান মীরাদের বাড়ি তিনি নিজে গিয়ে কার্ড দিয়ে এসেছেন।
তুহিন শুভ ব্যতীত তুর্যসহ সকলে অবাক হয়ে গেছে। তাদের কারোর মনে ছিল না এ ব্যাপারে। তুর্য আর চোখে তার পাশে দাঁড়ানো মীরাকে দেখে নেয়, কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই সে আনন্দিত নাকি বিরক্ত। দ্বিতীয়বার মীরা এ বাড়িতে এসে থেকে তুর্যকে এড়িয়ে চলেছে। আগেও যে তার সাথে সেভাবে খাতির ছিল তা কিন্তু নয়, তবুও তুর্য কেন জানি মনে হচ্ছে মেয়েটা তাকে এড়িয়ে চলছে। কোনো কিছুর জন্য বকলেও মেয়েটা আর কাঁদে না, কেবল মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সরে পড়ে সেখান থেকে। এতে তুর্য ভীষণ বিরক্ত। ইদানিং তুর্যের কোনো কিছুতেই সহজে মন বসতে চাইছে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসতে চাইছে সারাক্ষণ। অস্থিরতায় ভুগছে সে। আচ্ছা, তার কি কোনো কঠিন অসুখ হলো? তবে এত বড় ডাক্তার হয়ে ধরতে পারছে না কেন সে? মনের প্রশ্ন মনেই থেকে যায় তুর্যের। আবারও শোনা যায় জাহিদ চৌধুরীর কণ্ঠ নালীর আওয়াজ। তাহলে ব্রেকফাস্ট সেরে এখনই তোমরা শপিংয়ে চলে যাও, কেনাকাটা করতে তো সময় লাগবে, আর তুমিও যাবে সবার সাথে। শেষের কথাটা তিনি তুর্যের উদ্দেশ্যে বললেন। নো ড্যাড, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে যাওয়া লাগবে, বলে তুর্য। মীরা শপিংয়ে যাবে বলে তৈরি হতে এসেছে নিজের রুমে এক কোণে রাখা তার ট্রলি ব্যাগ থেকে জামা বার করতে গিয়ে সে বেকুব বনে যায়। তার ব্যাগে জামাকাপড় ছাড়া আরও নানা প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো একটাও ব্যাগে নেই। তার মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। সে মনে করার চেষ্টা করছে সেগুলো সে কোথায় রেখেছে, কিন্তু না, সে তো এখানেই রেখেছিল, তা স্পষ্ট মনে আছে। অস্থির হয়ে মীরা রুমের এক কোণা থেকে আরেক কোণা দেখছে বারবার। কি সমস্যা এভাবে ছোটাছুটি, মানে কি? তুর্যের করা প্রশ্ন তার সামনে ছুটে আসে মীরা। অতঃপর তুর্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট উল্টে ভ্যাঁ করে কেঁদে দেয়। আচমকা মীরা কিভাবে কান্না করতে দেখে অস্থির হয়ে পড়ে তুর্য। মীরা, এই মেয়ে, কি হয়েছে আমাকে বলো? কেউ কিছু বলেছে? কে বকেছে বলো? কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলো, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। কি হলো, কিছু বলছো না কেন? মীরা কিছু বলছে না দেখে তুর্যটাকে টেনে সোফায় বসায়। টেবিলের ওপর থেকে তার মাঝারি সাইজের বোতলটা নিয়ে সেও মীরার পাশে গিয়ে বসে। অতঃপর বোতলের ছিপি খুলে মীরাকে এক পাশে জড়িয়ে ধরে পানি পান করায়। মীরা পানি পান করানো হয়ে গেলে তুর্য মীরাকে তার বুকে টেনে মাথায় হাত বুলায়, যতক্ষণ না মেয়েটা শান্ত হয় ততক্ষণ। এদিকে মীরার কোনো হুঁশ নেই। সে তার জামা কাপড়ের শোকে কাতর হয়ে তুর্যের বুকে লেপ্টে আছে। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর মীরার ফোপানোটা যখন কমে আসে, তখন তুর্য তাকে নিজের কাছ থেকে সরিয়ে তার দুটো হাত নিয়ে রাখে মেয়েটার দুই গালের দুপাশে। অতঃপর নরম আদুরে কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে মীরা, এভাবে কাঁদছো কেন? আমাকে বলবে না? তুর্যের এভাবে আবেগ মিশ্রিত কণ্ঠ শুনে মীরা আবারও ফুপিয়ে উঠল। না, একদম না, ভুলেও আর কাঁদবে না, নয়তো তোমার কানের নিচে শক্ত কিছু পড়বে। তুর্যের ধমক শুনে তার ফোপানো বন্ধ হয়ে যায়। অতঃপর তুর্যের দিকে তাকিয়ে ডান হাতে তর্জনী আঙুল দিয়ে তার ট্রলি ব্যাগটা দেখায়। তুর্য মীরার হাত অনুসরণ করে তাকায় সেই দিকে। ওটা তো একটা ব্যাগ, অবাক হয়ে বলে তুর্য। এবার মীরা বসা থেকে উঠে হন্তদন্ত হয়ে ব্যাগটার কাছে গিয়ে সেটা টেনে তুর্যের সামনে এনে রাখে। অতঃপর প্রত্যেকটা চেন খুলে খুলে দেখায়। মীরা দুই হাতে দুটো পাতা এদিক ওদিক করে মুখ দিয়ে কেমন গোঙানির আওয়াজ করছে, আর মাঝে মাঝে ডান হাতটা কপালে ঠেকিয়ে চাপড়াচ্ছে, যার অর্থ তার সর্বনাশ হয়ে গেছে। এই ওয়েট, তুমি কি তোমার জামা কাপড়ের জন্য এভাবে মরা কান্না জুড়েছ? সূর্যের প্রশ্নে ওপর নিচ মাথা নাড়ায় মীরা, যার অর্থ হ্যাঁ, সে তার স্বাদের জামা কাপড়ের জন্য এতক্ষণ যাবৎ কান্না করছিল। হোয়াট দ্য, তুমি? সূর্যের চোখ মুখ নিমেষে শক্ত হয়ে যায়।
বসা থেকে উঠে মীরার একদম সামনে চলে যায়। অতঃপর মেয়েটার একটা বাহু শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, লিসেন, আর কোনোদিনও যেন এই সামান্য ফালতু কারণে তোমার চোখে পানি না দেখি, নয়তো। অর্ধেক বলেই ছেড়ে দেয় তার বাহু। উল্টো ঘুরে বড় বড় দুটো নিঃশ্বাস নিয়ে আবারও সামনে ঘুরে এক হাত দিয়ে মীরার কোমর টেনে একদম নিজের সাথে মিলিয়ে নেয়। অতঃপর মীরার চোখে চোখ রেখে বলতে শুরু করে, তোমার চোখে সামান্য পানিতে কারোর বুকে আগুন জ্বলে, আর সেই আগুনে তার জ্বলে পুড়ে ছাই হওয়ার উপক্রম। ছেড়ে দেয় তুর্য মীরাকে, আর যাওয়ার আগে বলে যায়, যেটা যেখানে থাকার দরকার সেখানেই আছে, তুমি নির্বোধ, কাবার্ড খুলে দেখতে ভুলে গেছো। এদিকে হাঁ করে তুর্যের যাওয়ার পানে তাকিয়ে আছে মীরা। সে বুঝতে পারছে না তুর্য এসব কি বলে গেল। এখানে তো তুর্য ছাড়া আর কেউ নেই, আর তার কান্না সে ছাড়া তো কেউ দেখেনি। তার মানে আর ভাবতে পারছে না মীরা। তার চোখ আপনা আপনি বড় হয়ে যায়। তুর্য ড্রয়িং রুমের সোফাতে বসে ফোন চিপছে। সে কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় তার কানে আসে শুভর অস্থির কণ্ঠস্বর, ভাবিমণি, তোমরা মেয়েরা এত দেরি কি করে করতে পারো, একবার বলবে প্লিজ? শুভর এত অস্থির ভাব দেখে ভ্রুজরা কুঁচকে প্রশ্ন করে তুর্য, এত অস্থির হচ্ছিস কেন? কোথায় যাবি? আমি একা না, তুমি, মামা বাদে সবাই যাচ্ছি আমরা। কোথায়? কোথায় আবার? শপিংয়ে? শুনলি না তখন? মেয়েদের মাঝে তুই গিয়ে কি করবি? স্ট্রেঞ্জ ইয়ার, হোয়াট ডু ইউ মিন বাই মেয়েদের? আমি আমার পরিবারের সাথে যাচ্ছি, বলে হনহন করে চলে গেল শুভ তুর্যের সামনে থেকে। তুর্য আয়েশ করে বসল সোফায়। অতঃপর কাউকে কল করে বলল, এখন আমি যাচ্ছি না, সামলে নিয়ে ওই দিকটা। শুভরা দুটো গাড়ি করে শপিংয়ে যাবে। একটাতে তুহিন, তুলি ও তাদের সকলের আদরের তানহা, আর অপরটাতে শুভ, বুশরা, মীরা ও শান্তি চৌধুরী। তুহিনরা তাদের গাড়ি নিয়ে চলে গেলেও শুভদের আসতে বলে। বুশরা আগে আসুক, তারপর তার দেখাচ্ছি মজা। কি যে করছে ঘরের দরজা আটকে ওই বোবা মেয়েটাকে নিয়ে, যত সব আদিক্ষেতা। গাড়িতে বসে থাকতে বিরক্ত হচ্ছেন শান্তি চৌধুরী। আসলেই ঠিক বলেছ মামি, মেয়েটা বোবাই বটে। তা না হলে এত হ্যান্ডসাম একটা ছেলে তাকে যেচে কথা বলতে চায়, আর সে কি করে? বোবার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। কি হলো? কি বিড়বিড় করছিস? নাথিং মামি, ভাবছি। কি ভাবছিস? ভাবছি যে তোমার মেয়েটার বিয়ে দিলে কি হবে। ও, তোকে অত ভাবতে হবে না, আমার মেয়ে কত লক্ষ্মী, তুই কি জানিস? হেসে ফেলে শুভ মামির কথায়। সে তো তার মামির বোরিং যাতে না ফিল করে তাই বলল কথাটা। এদিকে বুশরা মীরাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে আর এটা ওটা বকবক করছে। কেউ একজন যে এদিকে তাকিয়ে তার কয়েকটা হার্টবিট মিস করে ফেলেছে সে খেয়াল কারোরই নেই। ছোট ভাইয়া, তুমি এখনো যাওনি? বুশরা তুর্যকে প্রশ্ন করে, কিন্তু তুর্য তো তার সামনে দাঁড়ানো হলুদ পরীকে দেখতে ব্যস্ত। মীরা হলুদ রঙের একটা সুতির গাউন পরেছে, মাথায় হলুদ ওড়না টানা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেওয়া, আর দু ভ্রু জোড়ার মাঝে ছোট্ট কালো টিপ। ব্যাস, তাতেই দুনিয়ার সকল সৌন্দর্য এসে ভিড় করছে মেয়েটার মাঝে। তুর্য আনমনে বলে ওঠে, মাশাআল্লাহ। তবে উপস্থিত দুজনের মধ্যে কারোর কানে তা পৌঁছায় না। কি হলো, এভাবে হাঁ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কথাটা বুশরা বেশ জোরেই বলল, যার ফলস্বরূপ মীরা খানিকটা লজ্জা পেল। কিছুটা অপ্রস্তুত হয়ে বলল তুর্য, কি হ্যাঁ, কখন থেকে ডাকছি তোমায়? ছোট ভাবিকে দেখে তো তোমার হুঁশ উড়ে গেছে দেখছি। ছোট ভাইয়া, এত যে সুন্দর দেখছো সব আমার জন্য, তাই আমার কাছে শুকরিয়া আদায় করো, ভাব নিয়ে বলে বুশরা। তাই না? বলে সূর্য বুশরার কান টেনে ধরে। আহ ছোট ভাইয়া, ছাড়ো, ব্যথা পাচ্ছি। ড্যাড কিন্তু বাড়িতেই আছে, ডাক দেব এক্ষুনি? কাঁদো কাঁদো মুখ করে বলে বুশরা। যা দেখে ছেড়ে দেয় তুর্য আর মুখে বলে, যা ভাগ।
বুশরা তার ছোট ভাইয়ের কাছ থেকে ছাড়া পাওয়া মাত্র দিল এক ভোঁ দৌড়। মীরাও বুশরাকে অনুসরণ করতে যেতে গেল। তুর্যর কথাই থেমে যায়। তুর্য আবারও আগের ন্যায় আয়েশি ভঙ্গিতে বসে পড়েছে। তোমাকে যেতে বলিনি, এখানে বসো। তুর্য তার পাশের ফাঁকা জায়গাটা দেখিয়ে গম্ভীর সুরে বলে। মীরার বুক কাঁপতে থাকে। এই লোকটা চাইছে কি? তাকে কি যেতে দেবে না? ভাবছে মীরা। কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে তুর্যের পাশে বসে আর তাকে অবাক করে দিয়ে তুর্য তার দুহাত দিয়ে মীরার কোমর টেনে নিজের কোলে বসায়। অতঃপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা মীরার অধরযুগলে রেখে স্লাইড করতে থাকে। এতে মীরার সর্বাঙ্গ মির্গি রোগীর ন্যায় থরথর করে কেঁপে ওঠে। যেখানে ন্যাচারাল লিপস দেখে কারোর হুঁশ উড়ে যায়, সেখানে এইসব কৃত্রিম সৌন্দর্যের মানে কি? মোহনীয় কণ্ঠে বলে তুর্য। অতঃপর পকেট থেকে রুমাল বের করে মীরার অধরযুগল চেপে ধরে মুছে দেয়। ঘন ঘন ঢোক গেলছে মীরা। নিঃশ্বাস নিতেও ভুলে গেছে সে। তার মুখবিবর লাল, নীল, গোলাপি রং ধারণ করছে মুহূর্তে। অক্ষিজোড়া সামান্য ওপরে তুলে লোকটার পানে তাকালো। এক চোখ টিপ মারে তুর্য, যা আরও একরাশ লজ্জায় রাঙিয়ে দিয়ে গেল তাকে। কি হলো বুশরা রানী? ওই বোবা মেয়েটা কোথায়? ভাইয়ার কথা বলার ধরন দেখে পুরো থ হয়ে যায় বুশরা। হঠাৎ বুশরার চোখ মুখ পরিবর্তন দেখে অবাক হয়ে প্রশ্ন করে শুভ। কি হলো? তোকে এমন লাগছে কেন? আমার ভাইয়া যে কারোর অসহায়তায় খোঁচা মারে সেটা আমার আগে জানা ছিল না। হঠাৎ তার এই রূপ দেখছি তো, তাই নিজেকে স্বাভাবিক করতে পারছি না। কথাগুলো বলতে গিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বুশরার গাল বেয়ে। শুভ বুশরার চোখে পানি দেখে অপ্রস্তুত হয়ে যায়। সে বুঝে উঠতে পারছে না হঠাৎ তার বোনের কি হয়ে গেল। বুশরা, আমি। শুভকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে শান্তি চৌধুরী বললেন, কি হচ্ছেটা কি বুশরা? ভাইয়ের সাথে তুমি এভাবে কথা বলছো? আর শুভ মিথ্যে কি বলছে? বোবাকে বোবা বলেছে, তাই বলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি? এক্স্যাক্টলি মম। আমি আমার মাকে খেয়েছি, আমাকে জন্ম দিতে না দিতেই। বুশরা চেঁচিয়ে ওঠেন শান্তি চৌধুরী মেয়ের মুখে এহানো কথা শুনে। কেন মম? এই সত্যটা বললে তো কোনো মহাভারত অশুদ্ধ হবে না। সেদিন খালামণি তো ঠিকই বলেছিলেন আমার জন্য। অবশ্য একটু কষ্ট পেয়েছিলাম, তাতে কি? এটাই তো সত্যি। তবে তুমি কেন এই সত্যিটা মানতে পারোনি? নিজের বড় বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আচ্ছা মম, একটা সত্যি কথা বলবে? আর ছোট ভাবির মতো যদি আমার মুখের কথা না থাকতো, ওই দুর্ঘটনায় ছোট ভাবির না হয়ে যদি আমার হতো, তবে আমাকেও কি এভাবে বলতে তোমরা? ধপ করে ওখানেই বসে পড়ে বুশরা। তার অক্ষিজোড়া থেকে অবিশ্রান্ত নোনা পানির ধারা বইছে। শুভ বুশরার কথা শুনে কিংকর্তব্য বিমূঢ়। তার মানে তার মামি তখন সেটা মজা করে নয়, সত্যি সত্যি বলেছিল? আর এই সত্যিই তো সে কখনো তার হোয়াইট রোজকে কারোর সাথেই কথা বলতে দেখেনি, এমনকি তুর্যের সাথেও নয়। আচ্ছা, একটু আগের কথাটা যদি তার হোয়াইট রোজ শুনতো, তবে কি খুব বেশি কষ্ট পেত সে? আর কিছু ভাবতে পারছে না শুভ। তার পুরো মাথা ফাঁকা ফাঁকা লাগছে। শান্তি চৌধুরী গাড়ি থেকে নেমে পড়েছেন। ওনার একমাত্র আদরের রাজকন্যার চোখে সামান্য অশ্রু তিনি সহ্য করতে পারবেন না। এই মেয়েকে তিনি পেটে ধরেননি তো কী হয়েছে? এই মেয়ের সাথে ওনার রক্তের সম্পর্ক নাই থাকুক, আত্মার সম্পর্ক ঠিকই আছে। শান্তি চৌধুরী ওনার মেয়েকে দু হাতে জাপটে ধরেন। অতঃপর বুশরা সারা মুখে চুমু দিয়ে বললেন, এসব কি কথা আমার সোনা মায়ের? তুমি আমার একমাত্র কলিজার রাজকন্যা না? আর কোনো দিনও যদি তোমার মুখে এসব ফালতু কথা শুনি, সেদিন দেখবে আমি কী জিনিস। আর শুভ, আমার ছোট বৌমার জন্য কি শুনছি, আর কোনো দিন যেন তোমার মুখে এসব না শুনি। শান্তি চৌধুরী মেয়েকে নিচ থেকে টেনে তুললেন। অতঃপর মেয়েকে সাথে নিয়ে গাড়িতে বসলেন। তোমার ছোট ভাবি আসছে না যে? মীরা আসছে না দেখে প্রশ্ন করলেন শান্তি চৌধুরী। ছোট ভাবি ছোট ভাইয়ার সাথে আসছে, হয়তো তারা দুজন একসাথে যাবে। নাক টেনে উত্তর দেয় বুশরা।
সকলের শপিং করা সম্পূর্ণ হলে যে যার মতো এসেছিল সেইভাবেই গাড়িতে চলে গেল, তুর্য মীরা ব্যতীত। তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। তুর্য বলার সঙ্গে সঙ্গে মীরা দুপাশে জোরে জোরে মাথা নাড়ে, যার অর্থ সে কিছুতেই একা একা এখানে দাঁড়াবে না। তাই বাধ্য হয়ে তুর্য মীরার হাত ধরে হাঁটা ধরল পার্কিং লটে। ঝড়ের গতিতে কেউ একজন এসে ঝাঁপিয়ে পড়ে তুর্যের ওপরে। তাল সামলাতে না পেরে সামান্য পিছিয়ে যায় তুর্য, তবুও মীরার হাত ছাড়ে না। জান, আমি ভাবতেও পারিনি এখানে এসে তোমার সাথে দেখা হয়ে যাবে। তুমি একদম ঠিক ছিলে। সত্যি কারোর ভালোবাসাকে কখনো ভোলা যায় না। আমিও পারিনি, সেটা বুঝতে অবশ্য একটু দেরি হয়েছে, কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমি কিছুই না। আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু পারিনি। তাই দেখো না, সব কিছু ফেলে তোমার কাছে চলে এসেছি। আর কোথাও যাব না, তোমার কাছেই থাকবো সারা জীবন, এখানেই মাথা রেখে। তুর্যের বুকে তর্জনী আঙুল ঠেকিয়ে বলে মেয়েটি। তুর্য নড়তে ভুলে গেছে, একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। তার হাতের মুঠোর মধ্যে থাকা মীরার হাতটা আস্তে আস্তে ঢিল হয়ে আসছে। একরাশ দুঃখরা এসে ভিড় করেছে মীরার মনে। সে অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে একবার নিজের হাতের দিকে তাকায়, যেটা এতক্ষণ তুর্যের হাতের মুঠোয় মধ্যে ছিল। তো আরেকবার তার স্বামী নামক লোকটাকে জড়িয়ে ধরা মেয়েটার দিকে তাকায়। তার মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা তার মুখ ডুবিয়ে দিয়েছে তুর্যের বলিষ্ঠ চওড়া বুকে। হঠাৎ মেয়েটা একটা কাজে মীরার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। তার চোখ ফেটে কান্নাগুলো উপচে আসতে চাইছে। মেয়েটা তার হাত দিয়ে তুর্যের দুহাত টেনে নিজের কোমর জড়িয়ে দেয়। অতঃপর মুখ এনে নিয়ে তুর্যের পুরুষালী শক্ত অধরে নিজের নরম অধৈর্যগল দিয়ে চুম্বন করতে যায়, কিন্তু চুম্বনের কার্য সম্পূর্ণ করতে দেয় না তুর্য। তার আগে মেয়েটার কোমর থেকে এক ঝটকায় হাত ছাড়িয়ে জোরে ধাক্কা দেয়, যার ফলস্বরূপ মেয়েটা তুর্যের থেকে বেশ অনেকটা দূরে ছিটকে পড়ে। যেমনটা এতদিন আমার থেকে দূরে ছিলে তেমনটাই থাকবে, সেটাই তোমার জন্য মঙ্গল। হিসহিসিয়ে কথাগুলো বলে পুনরায় মীরার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটা দেয় তুর্য। এদিকে মেয়েটা চোখে মুখে দেখা দেয় এক রাস কৌতূহল। সে বুঝে উঠতে পারে না তুর্যের সাথে মেয়েটা কে, কেমন চেনা চেনা লাগছে। তবে এটা যে বুশরা হবে না সেটা সে 100% শিওর, কারণ বুশরাকে সে চেনে। সামনাসামনি না দেখুক, তুর্যের ফোনে তো দেখেছিল। আর যাই হোক, মেয়েটার ব্রেন অতটাও কমা নয় যে সে গোলুমলু সেই ছোট্ট বুশরাকে চিনতে ভুল করবে। মারিয়া তোকে তুর্য চৌধুরী পাত্তা দিল না। তুর্য তার মারিয়াকে ধাক্কা দিল। হাউ ইজ পসিবল, বিড়বিড় করে বলে মারিয়া নামের মেয়েটা। থমথমে চেহারা নিয়ে ড্রাইভিং সিটে বসে আসে তুর্য। রাগে তার মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। মীরা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে চোখের পানি ঝরাচ্ছে মেয়েটা, যা তুর্যের একেবারে অসহ্য লাগছে। তুর্য সিট বেল্ট খুলে মীরার একদম কাছে চলে যায়। অতঃপর তার ডান হাত দিয়ে শক্ত করে মেয়েটার গাল চেপে ধরে বলে, এই মেয়ে, তোমার সমস্যাটা কোথায় একটু বলবে? কেন এত প্যানপ্যানানি শুরু করেছো? হয়েছেটা কি? কি হলো? কিছু বলছো না কেন? আরে তোকে কিছু বলছি, উত্তর কেন দিচ্ছিস না? আর এই মেয়ে, তোকে না না করেছি কান্না করতে, তবে চোখের পানি কেন ফেলছিস? বলেছি না তোর চোখের পানি দেখলে ভয়ঙ্কর কিছু করে বসবো। তুর্যর কথায় কি আছে জানা নেই মীরার, তবে চোখ মুখ খিচে দাঁতে দাঁত চেপে কান্নাগুলো আটকে নেয়, যার ফলস্বরূপ তার সারা শরীর কেঁপে কেঁপে ওঠে। মীরার কান্না থেমে যেতেই সরে আসে তুর্য নিজের সিটে। পুনরায় সিট বেল্ট লাগিয়ে বড় বড় দুটো নিঃশ্বাস নেয়। অতঃপর সামান্য রিল্যাক্স হয়ে গাড়িতে টান দিল। তুর্যদের গাড়ি এসে থামে চৌধুরী ভিলার গেটের সামনে। মীরা আর চোখে তুর্যকে দেখে নেয় একবার। লোকটা মনে হয় এখনও রেগে আছে। আচ্ছা, তুর্য কি মীরার কান্নার জন্য এভাবে রেগে গেল, নাকি ওই মেয়েটার ওপর যত রাগ হয়েছিল
তা মীরার উপর ঝাড়ে। মনে মনে এইসব ভেবে চলেছে মীরা। কি হলো, এখানে বসে থাকার ইচ্ছা আছে নাকি? তুর্য বলতেই মীরা তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলে নামতে গেলে তার একটা হাতে টান লাগে। ঘাড় ঘুরালে দেখতে পায় তুর্যের হাতের মধ্যে তার হাত, আর তার দৃষ্টিজোড়া মীরাতেই নিবদ্ধ। তা দেখে মেয়েটা তার নয়নজোড়া এদিক ওদিক করতে থাকে। এখন গিয়ে একটা শাওয়ার নেবে, তারপর নিচে এসে লাঞ্চ করে তবে রেস্ট নেবে। আমার ফিরতে দেরি হবে। কথাগুলো বলে তুর্য মীরার কপালে উষ্ণ চুমু এঁকে দেয়, অতঃপর হাত ছেড়ে দিয়ে বলে, যাও। এতে মীরা খুব বেশি অবাক হয় না, কারণ কদিন যাবৎ এই লোকটা তার সাথে এইভাবে ট্রিট করছে। তার মাথায় এখন পার্কিং লটে তুর্যর ওপর ঝাঁপিয়ে পড়া মেয়েটা ঘুরঘুর করছে। মীরা খুবই সরল, তাই বলে এতটাও বোকা নয়। সে ভালো মতোই বুঝতে পারছে তুর্যর সাথে মেয়েটার কিসের সম্পর্ক, আর সেটা এখনও আছে কি নেই সেটা জানতে হবে মীরাকে। আচ্ছা, যদি কিছু না থেকে থাকে তবে মেয়েটা ওভাবে লিপ টু লিপ কিস করতে কেন চাইলো? আর তুর্য কেন বলল না মেয়েটাকে যে মীরা তার বিয়ে করাবো? এই সমস্ত প্রশ্ন মীরার মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ সন্ধ্যাটা এত পানসে কেন মামি? সিঁড়ি বেয়ে নামতে নামতে শুভ প্রশ্ন করে তার মামিকে। তুহিন বড় বৌমা আর আমার দিদিমণিটা তার নানু বাড়ি গেল, আবারও তাদের স্পেশালভাবে দাওয়াত করতে। শেষের কথাটা মুখ বাঁকিয়ে বললেন শান্তি চৌধুরী। আমাকেও সঙ্গে নিতে চেয়েছিল, তুই যাসনি। হোয়াট? তোকে অনেকবার ডাকা হয়েছে, কিন্তু তুই ঘুমে বিভোর ছিলি। আচ্ছা বল, কি খাবি? এক কাপ কড়া কফি, মাথাটা বেশ ধরেছে। শান্তি চৌধুরী একজন মেডকে ডেকে এক কাপ কড়া কফি দিতে বলে গেলেন। শুভ কফির মগটা নিয়ে বুসরার দরজার সামনে দাঁড়ায়। তার একমাত্র বোন তার উপর অভিমান করেছে। সে অভিমানকে ধূলিসাৎ করতে দরজায় টোকা দেয় শুভ। কে? একটু পরে এসো, পড়ছি এখন, বলে বুসরা। সে জানে দরজার ওই পাশে এখন কে হতে পারে। বুসরা, দরজাটা একটু খোল পাখি, ভাইয়ার দরকারি কথা আছে তো। পরে বলো, এখন সময় নেই, বিজি আছি। এমনিতেই কাল সারা দিন ব্যস্ত থাকবো, তাই এখন একটু পড়তে দাও। এই মাসেই পরীক্ষা আমার। শুভ বুঝে গেছে তার অভিমানী বোন এখন দরজা খুলবে না, তাই আর বৃথা চেষ্টা না করে ছাদের দিকে পা বাড়ালো। শুভ ছাদে পা দিতে এক অদ্ভুত সৌন্দর্যের সম্মুখীন হয়। ছাদের রেলিং ধরে রাস্তার দিকে মুখ করে এক নারী অবয়ব দাঁড়িয়ে আছে। কোমর ছড়িয়ে রেশমি চুলগুলো পড়ে রয়েছে পিঠে, আর সেই নারীর অবয়বটি তার দৃষ্টি স্থির রেখেছে সুদূর আকাশের ওই অর্ধচন্দ্রাকৃতির দিকে। এই আলো ছায়া মনোরম পরিবেশ, তার ওপর এই অতিমাত্রায় সৌন্দর্য নারীর পৃষ্ঠ অবয়ব, যা শুভর অক্ষি জোড়াকে শীতল করতে যথেষ্ট। আস্তে আস্তে শুভ এগিয়ে গেল সেই নারীর অবয়বটির পেছনে, কিন্তু সেদিকে সেই নারীর কোনো খেয়ালই নেই। তাই শুভ বুদ্ধি করে খক খক করে কেসে উঠল। কাশির শব্দে নড়ে চড়ে ওঠে মীরা। হ্যাঁ, ওটা মীরাই ছিল। ঘরে তার দম বন্ধ লাগছিল, তাই হঠাৎ প্রকৃতির হাওয়া গায়ে মাখতে ছাদে আসা। মীরা তার পেছনে শুভকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। তড়িঘড়ি করে গায়ের ওড়নাটা একপাশে মাথায় টেনে নেয়। অতঃপর শুভকে একটা জোরপূর্বক হাসি উপহার দেয়। এ কি হোয়াইট রোজ, তুমি কান্না করছিলে? শুভ তার হোয়াইট রোজের চোখের দিকে তাকিয়ে চমকে গিয়ে প্রশ্নটা করে। মীরা আবারও তার ঠোঁটে যথা হাসি বজায় রাখার চেষ্টা করে দুদিকে মাথা নাড়ে। তাহলে তোমার চোখগুলো এমন ফোলা ফোলা লাগছে কেন? শুভকে আবারও প্রশ্ন করতে দেখে মীরা মুচকি হেসে চোখ দুটো বন্ধ করে একপাশে মাথা নাড়ে, যার অর্থ এমনি। হোয়াইট রোজ, আই এম সরি। শুভর এহেন দুঃখে ভরা কণ্ঠ শুনে বেকুব বনে যায় মীরা।
সে ছেলেটার দিকে তাকিয়ে ঘন ঘন চোখের পাতা নাড়ে, যা দেখে হো করে হেসে ওঠে শুভ। অতঃপর বলে, বলতে ইচ্ছে করলো তাই বললাম, আচ্ছা হোয়াইট রোজ, তুমি আমার বন্ধু হবে? কথাটা বলে শুভ তার ডান হাতটা বাড়িয়ে দেয়। মীরা শুভর হাতের দিকে একবার তো আর একবার তার মুখের দিকে চেয়ে থাকে। সে চায় না কোনো রকম ঝামেলায় জড়াতে। তুর্য তাকে সাফ সাফ মানা করে দিয়েছে শুভর নামের ছেলেটার সাথে না মিশতে। এমনকি সে যেখানে থাকবে সেখানে মীরা থাকা নিষেধ। মীরাকে হাত কচলাতে দেখে শুভর মুখটা নিমেষেই ছোট হয়ে যায়। এক রাশ অন্ধকারে ঢেকে যায় মুখখানা। আস্তে করে সে তার বাড়ানো হাতটা নিজের কাছে টেনে নিয়ে মাথা নিচু করে নেয়, যেন কি অন্যায় কাজটাই না করে ফেলেছে সে। মীরা শুভর মুখটা দেখে খারাপ লাগে। ছেলেটা ততটাও খারাপ নয় যতটা সে প্রথম দিন ভেবেছিল। তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। তুর্যের কথার অবাধ্য হয়ে শুভর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। চৌধুরী বেলায় আজকের সন্ধ্যাটা অন্য সব সন্ধ্যার চেয়ে অনেক স্পেশাল, আর হবেই না বা কেন। জাহিদ চৌধুরীর ছোট নবাবের রিসেপশন বলে কথা। সারা বাড়ি বাহারি রঙের লাইটিং আর ফুলে ফুলে সজ্জিত। বিভিন্ন রকমের ফুলগুলো যেন নিজেদের মধ্যে সুবাস ছড়ানোর প্রতিযোগিতা চালাচ্ছে। তবে এর মধ্যে রজনীগন্ধা এক ধাপ এগিয়ে। সে তার মিষ্টি গন্ধটা সকলের নাকে গিয়ে ধাক্কা দিচ্ছে সবার ঊর্ধ্বে গিয়ে। মাহির সেই সকালে চলে এসেছে চৌধুরী বিলায়। অবশ্য মীরার বড় ভাই হিসেবে নয়, বরং তুর্যের বেস্ট ফ্রেন্ড হয়ে। তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের রিসেপশন বলে কথা। তারও তো দায়িত্ব বলে কিছু আছে নাকি? হুট করে এত কিছু আয়োজনে হিমশিম খাচ্ছে সকালে। তবে এর মধ্যেই শুভকে দেখা গেল নীল রঙের পাঞ্জাবি পরে সিল্কি চুলগুলো হাত দিয়ে সেট করতে করতে এদিকেই আসছে। কি ব্রো, আর কতক্ষণ? মাহিরের উদ্দেশ্যে বলল শুভ। এই তো, বলে মাহির শুভর দিকে ফেরে। হিরো তো দেখেছি সেজেগুজে রেডি, তা হিরোইন খোঁজার জন্য হেল্প লাগবে নাকি? দুষ্ট হাসির সহিত এক চোখ টিপ দিয়ে বলে মাহির। আসছে বন্ধুর চামচা আমার হিরোইন খুঁজতে, মুখ বেঁকিয়ে বলে শুভ। মাহির শুভর পেটে খোঁচা দিয়ে বলে, তুহিন ভাই বাদে তোদের দুই ভাইয়ের পেটে শুধু হিংসাতে ভরপুর, দুটোই তোরা কুমির। আর তোমার বন্ধু যে মাথায় 10 কেজি ইগো নিয়ে ঘোরে, তার বেলায় শুভর কথা বলার ধরন দেখে হো হো করে হাসতে থাকে মাহির। মাহির ভাই, আপনার হাসিতে কেউ একজন বারবার খুন হয়, সে খেয়াল কি রাখেন আপনি? মাহিরকে হাসতে দেখে দূরে দাঁড়ানো বুশরা বিড় বিড় করে বলে, আজকে আমি আমার মনের কথা বলে দেব আপনাকে। এতে আমাকে যদি বেহায়া বলেন তবে তাই শ্রেয়। ভালোবাসার মানুষটার কাছে একটু বেহায়া হওয়াই যায়। এক ছুটে ওপরে চলে গেল বুশরা, ঠোঁটে তার মিটিমিটি হাসি। স্টেজের ওপরে পাশাপাশি দুটো সিংহাসন পাতা, তাতে বসে আছে তুর্য, মীরা। তাদের দুজনের মুখে হাসির ছিটাপাটাও নেই, তবে মীরা জোরপূর্বক হাসার চেষ্টা করছে। কী সমস্যা এভাবে আমার দিকে আর চোখে তাকানোর মানে কি? লোকজনের দৃষ্টি আমাদের দিকেই তাক করা। সো স্টুপিডের মতো আমাকে দেখা বন্ধ করে সামনে তাকাও, দাঁতে দাঁত চেপে বলে তুর্য। একটু আগের ঘটনার জন্য যে লোকটা বেজায় রেগে আছে তা আর বুঝতে বাকি থাকে না মীরার। ফ্ল্যাশব্যাক। মীরাকে সাজানোর জন্য আলাদা করে পার্লারের মেয়েদের দরকার পড়েনি, কারণ আমাদের বুশরা রানী বুশরা একাই 100। মাহির কারোর সাথে ফোনে কথা বলছে, তবে কার সাথে বলছে তা বোঝা গেল না। কি হলো তোমাদের? নিচে যে সকলে ওয়েট করে আছে হোয়াইট রোজকে দেখবে। বাকি কথা গলায় আটকে যায় শুভর। তার দৃষ্টি স্থির হয়ে গেছে হোয়াইট রোজের ওপর। এভাবে যে কত সেকেন্ড কেটে গেল তা টেরও পেল না শুভ। ভাইয়া, তোমরা দরজা আগলে দাঁড়ালে ভেতরে যাব কিভাবে? কোমরে দুহাত দিয়ে মিছে রাগ সুরে বলে বুশরা। আরে বুশরা রানী, তোমাকে তো মিস করছিলাম এতক্ষণ। মাহির এক কথা বলতেই
সে আরও আপ্লুত হয়ে যায়, সঙ্গে সামান্য লজ্জাও পায়। তবে সবাই আছে বিধায় নিজেকে স্বাভাবিক করে বলে, মাহির ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো, শুনছি। এখন নয়, পরে। বুশরা এহানো কথায় মাহির কিছু না মনে করলেও শুভর ভ্রুজোড়া ভাঁজ পড়ে। জাহিদ চৌধুরীর কনিষ্ঠ পুত্রবধূকে দেখার জন্য সকলে উতলা হয়ে আছেন। তাদের সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে নিচে নামছে মীরা। তার এক পাশে বুশরা, অন্য পাশে তুলি। তাদের পেছনে 3 ধাপ উঁচুতে মাহির, আর তার কোলে তানহা। তানহা তার গলাটা শক্ত করে জড়িয়ে ধরে কি যেন বলছে, আর একের পর এক চুমু এঁকে দিচ্ছে মাহিরের গালে। এতে মাহির মিটিমিটি হাসছে তানহার আগোচরে, যাতে বাচ্চাটা বুঝে না যায় সে হাসছে। তবে তানহাও কম যায় না। সে তার মাহির পাপাকে কিছুতেই রাগ করে থাকতে দেবে না। যতক্ষণ না তার রাগ ভাঙছে ততক্ষণ সে এক চুলও নড়বে না কোল থেকে। মীরার সৌন্দর্য দেখে উপস্থিত সকলেই মুগ্ধ। সবাই মেয়েটার রূপের প্রশংসা করতে লাগলো। মীরা আকাশি রঙের বেনারসি শাড়ি পরেছে। শাড়িটা দেখতে অতটাও সুন্দর নয়, তবুও যেন মীরাকে তাতে অপরূপা লাগছে। এদিকে তুর্যের অবস্থা কাহিল। সে ভাবতেও পারেনি তার পছন্দ করে দেওয়া শাড়িতে মেয়েটাকে এত সুন্দর লাগবে। কিন্তু সে তো পছন্দ করেনি। মেয়েদের জিনিস সম্পর্কে তার সামান্য ধারণাটুকুও নেই। শুধুমাত্র ছোট বোনের আবদার পূরণ করতে আর কিছু ফর্মালিটির জন্য শাড়িটা তাদের দিকে এগিয়ে দিয়ে বলেছিল এটা সুন্দর। আর এতেই সবাই ধরে নিয়েছে শাড়িটা তুর্যের পছন্দ। না, মেয়েটার শরীরে কোনো সুন্দর পোশাকের দরকার নেই, বরং যে কোনো পোশাক মেয়েটার শরীরে ছোঁয়া পেলে উল্টে সেই পোশাকের সৌন্দর্য বৃদ্ধি পাবে। মাহিরের ধাক্কায় তুর্য তার ভাবনা থেকে বেরিয়ে আসে। অনেক সময় পাবি দেখার, এখন যা, ওখানে গিয়ে বস, তোদের কটা ছবি তুলুক। কথাটা বলে মাহির সরে আসে ওখান থেকে। তার নজর এখন সদর দরজার দিকে। বারবার কাউকে ফোন ট্রাই করছে মাহির, তবে সেই কাঙ্ক্ষিত নম্বরটা সুইচ অফ বলছে। ভেতরে ভেতরে রাগে গজগজ করছে মাহির, কিন্তু ওপর থেকে কাউকে বুঝতে দিচ্ছে না। খোদার কসম, খোদার কসম, আজ যে তোর কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না মিলি। শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। তুর্যের হাসি হাসি মুখটা নিমেষেই চুপসে যায় মীরা আর শুভকে একসাথে দেখে। অবশ্য ওখানে শুভ একা নেই, বুশরা, তুলি আরও অনেকে আছে। তবুও তুর্যের ভালো লাগছে না। তার মন চাইছে মেয়েটাকে টেনে নিয়ে চলে যেতে এখান থেকে। অনিচ্ছা সত্ত্বেও তুর্য মীরার পাশে তার জন্য বরাদ্দকৃত জায়গায় বসলো বেশ ভাব নিয়ে। তা দেখে মেয়েদের মতো ভেংচি কাটল শুভ, যেটা তুর্যের চোখ এড়ালো না। আর দেখল মীরা শুভর ভেংচি কাটা দেখে ফিক করে হাসল, যা তার রাগকে দ্বিগুণ করে দিতে যথেষ্ট। ফ্ল্যাশব্যাক এন্ড। অতিথিরা মীরার রূপের প্রশংসা করার পাশাপাশি সমালোচনা করতেও ভুলল না। তুর্যের এক মামি তো বলেই ফেললেন, ছোট আপা, তুর্য বেটা কিন্তু কাজটা ঠিক করেনি। ওই মেয়ের সৌন্দর্যের মোহে পড়ে বিয়ে তো করেই ফেলেছে। তার সারা জীবন এই বোবা মেয়েকে নিয়ে কাটাতে পারবে তো? কথাগুলো বেশ জোরে বলাতে তুর্য, মীরাসহ স্টেজে আশেপাশে অনেককেই শুনতে পেল। তুর্য এমনিতেই অনেক রেগেছিল। তার উপরে এই মহিলার কথাগুলো ছিল আগুনে ঘি ঢালার ন্যায়, যা তুর্যের মেজাজ পুরোটাই বিগড়ে গেল। আচমকা তুর্য উঠে দাঁড়ালো, অতঃপর সামনের দিকে পা বাড়ালো ওই মহিলাটার থেকে কিছু কড়া কথা শোনাবে বলে। কিন্তু যাওয়ার আগে তার হাতে টান পড়ল। তুর্য ঘাড় ঘোরালে দেখতে পায় তার একটা হাত মীরা দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে, আর মাথা নেড়ে যেতে না করছে। কিন্তু তুর্য সেদিকে পাত্তা না দিয়ে বলল, মীরা, আমার হাতটা ছাড়ো। শান্তভাবে বলে কাজ হচ্ছে না দেখে তুর্য তার আগের ফর্মে চলে এসে দাঁতে দাঁত চেপে বলে, হাতটা ছাড়তে বলেছি। কেঁপে ওঠে মীরা তুর্যের
বলার ধরন দেখে। পরিস্থিতি বেগতিক দেখে মাহির তুর্যের সামনে চলে আসে। তার নিজেরও রাগ লাগছে, মনে হচ্ছে এই মহিলার জবান কেড়ে নিতে, কিন্তু আজকের দিনে সে কোনো রকম ঝামেলা করতে চায় না। তাই বন্ধুকে শান্ত করতে বলে, রিল্যাক্স তুর্য, এত হাইপার হবি না প্লিজ, অনেক লোকজন এখানে, আর দেখ আমার বোন কিন্তু ভয় পাচ্ছে, আল্লাহর ওয়াস্তে মীরার জন্য হলেও একটু শান্ত থাক। মাহিরের কথা শুনে তুর্য মীরার দিকে তাকালে দেখতে পায় মেয়েটা মৃদু কাঁপছে, আর তার চোখে মুখে রয়েছে এক রাশ ভীতি, যা দেখে তুর্য আর কিছুই বলে না। তবে তার রাগটা চেপে রাখার ফলে কেমন ফোঁস ফোঁস আওয়াজ হচ্ছে তার শ্বাস প্রশ্বাস থেকে। বুশরা দু চোখ শুধু মাহিরকে দেখে চলেছে। সে শুধু অপেক্ষা করছে মাহিরের একটু ফ্রি হওয়া নিয়ে। কিন্তু লোকটাকে এমন অস্থির অস্থির লাগছে কেন? হঠাৎ বুশরা খেয়াল করে মাহিরের দু চোখ কেমন লাল হাল হয়ে আছে, আর সেই লাল চক্ষু জোড়া নিয়ে লোকটা সদর দরজার দিকে স্থির দৃষ্টি রাখে, দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। বুশরা সেই দৃষ্টি অনুসরণ করলে দেখতে পায় মিলি সদর দরজা দিয়ে তার ড্যাডির হাত ধরে এগিয়ে আসছে। আজ সে শাড়ি পরেছে, কালো রঙের জামদানি শাড়ি, তার সাথে ম্যাচিং করে মাথায় কালো হিজাব বাঁধা, মুখে হালকা মেকআপ। এই নিয়ে দুবার শাড়ি পরল মেয়েটা। 4 বছর আগে একবার পরেছিল, আর আজ আবার পরল। মিলি গলা শুকিয়ে যাচ্ছে, ঘন ঘন ঢোক গিলছে মেয়েটা, কিন্তু তার তৃষ্ণা নিবারণ হচ্ছে না, আর না কোনো পানীয়তে হবে। এতই যখন ভয় তাকে, তবে তার দেওয়া শাড়ি পরতিস। কানের কাছে গরম নিঃশ্বাসের সাথে চাপা কণ্ঠস্বর শুনতে পেয়ে চমকে যায় মিলি। সে ঘাড় না ঘুরেই বুঝতে পারে ব্যক্তিটি কে, যার ফলে আরও দুটো ঢোক নিজের অজান্তেই গিলে ফেলে মেয়েটা। সে তার নার্ভাসনেসগুলো এক সাইডে রেখে কিছু বলতে উদ্যত হলে সেখানে উপস্থিত হয় বুশরা। মিলি আপি, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? আর এত দেরি করে কেন আসলেন? কই না তো, আমতা আমতা করে মিলি অতঃপর আবারও বলে, আমাদের গাড়ির সামনে একজন বৃদ্ধা এসে পড়েছিল, অবশ্য উনিও বুঝতে পারেননি, বয়স হয়েছে তো। কথাটা শোনা মাত্রই আঁতকে ওঠে বুশরা। তার অবস্থা দেখে মিলি মুচকি হেসে বলে, রিল্যাক্স বুশরা, ড্যাডি ওনার কিছু হতে দেয়নি, আগেই ব্রেক কষে নিয়েছিল, অবশ্য হাতে সামান্য চোট পেয়েছেন তিনি। ওনাকে ডাক্তার দেখিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে তবে এসেছি, তাই তো এত দেরি হয়ে গেল আসতে। অতঃপর আর চোখে মাহিরের দিকে তাকিয়ে বলে, ফোনটা নিতে ভুলে গেছি, সুইচ অফ করে চার্জে বসিয়েছিলাম, পরে ফোন বলে আর মনে নেই। মাহিরের মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা পেল না মিলি। এখন পর্যন্ত মাহির তার মুখটা গম্ভীর করেই রেখেছে। চলুন আপি, আমরা ভেতরে যাই। বুশরা মিলিকে আর দাঁড়াতে না দিয়ে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। এতে মাহিরের বিরক্তি যেন আরও বেড়ে যায়। মীরা মিলিকে দেখা মাত্র বসা থেকে উঠে দাঁড়ালো, আর মিলি গিয়ে তাকে জড়িয়ে নিল নিজের সাথে। আল্লাহ, আমার ছোট্ট বাবুইটাকে কত সুন্দর লাগছে, একদম নতুন বউ। ওপস, মীরা তো এখন সত্যি কারোর বউ, তুর্য ভাইয়ার বউ, উত্তেজিত হয়ে বলে মিলি, আর তার কথায় লজ্জায় মূর্ছা যায় মীরা। আর ভাইয়া আপনাকেও কোনো রাজকুমারের থেকে কম লাগছে না। মিলির কথায় আর চোখে তুর্যকে দেখে নেয় মীরা। সে ভাবছে এতক্ষণ যাবৎ তো সে এই লোকটার পাশেই বসে তার দিকেই তাকিয়েছিল, কই তখন তো এত সুন্দর লাগেনি, তবে এখন কেন লাগছে? আবার পরক্ষণেই ভাবে, উফ, তখন তো সে ভয়ের মধ্যে ছিল, কখন জানি লোকটা অন্তরাত্মা কাঁপানো সেই ধমকটা দেয়। তুর্য মীরার শাড়ির সাথে মিলিয়ে আকাশি রঙের শেরওয়ানি পরেছে, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, তার সিল্কি চুলগুলো জেল দিয়ে সেট করা, আর সবচাইতে নজরকাড়া আকর্ষণীয় গলা ও থুতনির চাপা দাড়িগুলো ছোট ছোট করে কাটা, যার জন্য তার মুগ্ধ করা সৌন্দর্য আরও ফুটে উঠছে। সৌন্দর্যের ওপরে দেখছি পিএইচডি করেছিস, তা আমাকেও একটু বল কেমন লাগছে।
মিলির উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলে মাহির। মাহিরের এহানো কথায় সে নিজের বড় বড় আক্ষি দ্বারা তার আপাদমস্তক পরখ করে। মাহিরের সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, সেটা হাত কনুই পর্যন্ত গোটানো, হাতে ব্যান্ডেড ঘড়ি। তার সেট করা চুলগুলো সামান্য এলোমেলো হয়ে বেশ কয়েকটা চুল তার কপালে এসে পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। তা দেখে মুচকি হাসে মিলি, অতঃপর বলে, কিউট। হোয়াট? আমি কোনো বাচ্চা নাকি? বলেই মাহির মিলিকে চোখ রাঙানো দিয়ে নীরবে শাসিয়ে দিল, যার অর্থ তোকে পরে দেখে নিচ্ছি। খাওয়া দাওয়ার পাট চুকে গেছে অনেকক্ষণ আগেই। অনেক অতিথি বাড়ি ফিরে গেছেন খাওয়া দাওয়ার পর। শুধুমাত্র খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা থেকে গেছেন। ওরা এখন ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করতে ব্যস্ত। এমন সুবর্ণ সুযোগ বড়রা খুব কমই পান, তাই ওনারা লুফে নিচ্ছেন আজ। মীরা বড়দের মধ্যে থেকে খুবই বিরক্ত হচ্ছে। সে মনে মনে খুব করে চাইছে এখানে একজন আসুক আর তাকে নিয়ে যাক তাড়াতাড়ি। সে ক্লান্ত, খুবই ক্লান্ত, কিন্তু না, এই মুহূর্তে তাকে সাহায্য করার জন্য কেউ এলো না। ছোটরা একটাও এদিকে নেই, তারা তো যে যার কাজে ব্যস্ত। তুর্য গেছে তার এক সিনিয়র ডক্টরকে ছাড়তে। মিলি এতক্ষণ যাবৎ মীরার কাছেই বসেছিল। হঠাৎ তার সামনে তারই বয়সের অথবা তার থেকে 1-1.5 বছরের ছোট একজন হ্যাংলা পাতলা ছেলে এসে দাঁড়ায়। ওপরে স্যার, না মানে তুলিভাবি আছেন, ওনার আপনাকে প্রয়োজন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল ছেলেটা। তার যাওয়ার দিকে তাকিয়ে ভ্রু জোড়া কুঁচকে যায় মিলির। সে ভাবতে থাকে আসলে ছেলেটা তাকে কি বলে গেল। তুলিভাবি ডাকছে মানে কি? তুলিভাবি তো রান্নাঘরে। আচমকা মিলির চক্ষু জোড়া বড় বড় আকার ধারণ করলো। কত বড় বেয়াদব ছেলেটা! কেমন করে মিথ্যে কথা বলে চলে গেল। দাঁড়াও চাঁদু, তোমায় আমি দেখাচ্ছি মজা, বিড়বিড় করে বলে। ত্বরান্বিত ছেলেটা পিছনে গেল মিলি। গিয়ে কি বললি? রিজুকে সামনে আসতে দেখে প্রশ্নটা করে মাহির। বলেছি তুলি ভাবির তাকে প্রয়োজন। গুড, যা এখন। স্যার বলছি যে, ওটা কি ম্যাম? মাহিরকে নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে না মানে আসলে আমতা আমতা করে রিজু দৌড় দেয় সেখান থেকে। ছেলেটার কাণ্ড দেখে হেসে ফেলে মাহির, মুখে বলে, ভালোই ধরেছিস তুই, এটা ম্যাম, আমার ব্যক্তিগত ম্যাম। বিড়বিড় করতে করতে করিডোর দিয়ে হাঁটছে মিলি। হঠাৎ সে অনুভব করলো তার শাড়ির ফাঁক দিয়ে কারোর বলিষ্ঠ হাত তার নরম উদর চেপে বসেছে, যার ফলস্বরূপ সে কেঁপে কেঁপে উঠছে। সেই বলিষ্ঠ হাতের ব্যক্তিটি তার হাতের চাপ আরেকটু বাড়িয়ে মিলিকে নিজের দিকে আরও বেশি করে টেনে নেয়, যার ফলে মেয়েটার পিঠ গিয়ে ঠেকে সেই ব্যক্তিটি চওড়া বুকে। তুমি কেন অন্য কাউকে আশা করছিলে বুঝি? ফালতু বকা বন্ধ করো আর আমাকে ছাড়ো, এখানে অনেক লোকজন, কেউ দেখবে। তার মানে তুমি আমার সাথে একান্তে সময় চাইছিলে, রাইট? যেখানে আমাদের কেউ দেখবে না। কথাগুলো বলেই মাহির মিলিকে কিছু বলার সুযোগ না দিয়ে তাকে টেনে পাশের রুমে ঢুকে পড়ে। সম্ভবত রুমটা বুশরার। করিডোরের অপর মাথায় ধপ করে বসে পড়ে বুশরা। অতঃপর হাও মাও করে কেঁদে ওঠে মেয়েটা। চটজলদি দুহাত দিয়ে মুখ চেপে ধরে সে, যাতে তার কান্নার আওয়াজগুলো কারোর কানে না পৌঁছায়। তা না হলে বাড়ি ভর্তি লোকজনের নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, যার উত্তর তার কাছে থাকলেও সে কাউকে দিতে পারবে না। বুশরা তার হাত দিয়ে কান্নার আওয়াজ আটকাতে সক্ষম হলেও চোখের পানি বাঁধ মানছে না তার। অক্ষিজোড়া মুষলধারে বৃষ্টির ন্যায় ঝরে ঝরে পড়ছে, এ যেন থামবার নয়। এমতাবস্থায় বুশরার কাঁধে কেউ হাত রাখে। ত্বরান্বিত বুশরা তার চোখ মুখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, তবে সে বিফলে যায়। কিছুতেই স্বাভাবিক হতে পারছে না মেয়েটা, তাই বাধ্য হয়ে সামনের দিকে হাঁটা ধরল। তার একটা হাতে টান পড়ে, আবার অনিচ্ছা সত্ত্বেও সে পিছিয়ে ফেরে। আর শুভ দেখতে পায় তার বোনের করুণ বিধ্বস্ত চেহারা। বুশরার সারা মুখ লাল হয়ে আছে, চোখের কোণে একগাদা অশ্রু।
তা থেকে গল গল করে ঝরে পড়ছে গাল বেয়ে। ভাইয়া ঠোঁট উল্টে এই একটা শব্দই উচ্চারণ করে। বুশরা তার ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়ে। চলবে।